গণহত্যার আসামিকে নিয়ে বেশি না খেলতে দিল্লিকে আহ্বান ঢাকার রাজনীতিকদের। বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়ার প্রতিনিয়ত মিথ্যাচারে ক্ষোভ। সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে বাংলাদেশিদের চিকিৎসা দেবে না কলকাতার জে.এন. রায় হাসপাতাল। সম্পর্কে নেতিবাচক প্রভাবের শঙ্কা পররাষ্ট্র উপদেষ্টার। ভালোভাবে বিদায় চাইলে সরকারকে দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেওয়ার আহ্বান বিএনপির। সংস্কারের আগে নির্বাচন মানবে না তরুণ প্রজন্ম, বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বাংলার আকাশে শকুন উঠছে, বলেছেন ডাক্তার শফিক। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে কারো অস্তিত্ব রাখবে না শেখ হাসিনা, বলেছেন সার্জিস। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ফ্যাসিস্টরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সাইফুল হক বলেছেন, শেখ হাসিনার পরাজয় মোদি মেনে নিতে পারছে না, তাই প্রতিনিয়ত উস্কানি দিয়েই চলছে। আর গণফোরামে সুব্রত চৌধুরী গণহত্যার আসামি নিয়ে বেশি না খেলতে ভারতের প্রতি আহ্বান জানান। আহমেদ সরওয়ারের রিপোর্ট। গণফোরামের সপ্তম জাতীয় কাউন্সিল উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে উদ্বোধনী অধিবেশনে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গত কয়েকদিনের ঘটনায় দেখা গেছে দেশের মানুষ ঐক্যবদ্ধ আছে। নানা উস্কানিতেও সাম্প্রদায়িক সম্প্রীতির যে উদাহরণ দেশের মানুষ দেখিয়েছে সেটি অনন্য। আমরা যখন জাতি প্রত্যয় ঘোষণা করেছি, আকাঙ্ক্ষা চিন্তা করেছি, তখন কিন্তু আপনারা লক্ষ্য করবেন আবারও কিন্তু সেই ফ্যাসিস্ট, সেই স্বৈরাচারের দোসররা কিন্তু বাংলাদেশে আবার তাদের কার্যক্রম বিভিন্নভাবে তারা শুরু করেছে। এইসবের মাধ্যমে দেশে একটি অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করার প্রচেষ্টা চলছে। আমরা যে ঐক্যর মাধ্যমে ফ্যাসিস্টকে সরিয়েছি, স্বৈরাচারকে সরিয়েছি, আজকের দিনে আবার সেই ঐক্য কিন্তু আমাদেরকে অটুট রাখতে হবে। অন্যান্য রাজনৈতিক দলের নেতারা বলেন, দেশ একটি অস্থির সময় পার করছে। সাম্প্রদায়িক বিষয় নিয়ে ভারতীয় উস্কানির সমালোচনা করে তারা বলেন, পাশের বাড়িতে আগুন লাগলে আপনারাও শান্তিতে থাকতে পারবেন না। ভারত সরকারকে বলবো, যিনি গণহত্যার আসামি, গত 15 বছর জনগণের অধিকারকে তিনি ভুলুণ্ঠিত করেছে, লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছে, বিদেশে পাচার করেছে, তাকে নিয়ে বেশি খেলবেন না। হাসিনাকে নিয়ে যদি বেশি খেলেন, বন্ধুসুলভ আচরণ আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি। আপনারা আমাদের প্রতিবেশী। প্রতিনিয়ত তারা উস্কানি তৈরি করবার তারা চেষ্টা করছেন, আগেও করেছেন। গণঅভ্যুত্থানের পরে 5ই আগস্ট থেকে গত 107 এবং 8 দিনে পরিকল্পিতভাবে একটা বাংলাদেশ বিরোধী তৎপরতা, একটা অভ্যুত্থান বিরোধী তৎপরতা, একটা অন্তর্বর্তী সরকার বিরোধী তৎপরতা, মানুষের বিজয়ের বিরুদ্ধে তাদের একটা সংগঠিত পরিকল্পিত উগ্র সাম্প্রদায়িক তৎপরতা এখনো পর্যন্ত অব্যাহত আছে। শেখ হাসিনার পরাজয় মোদি যেন নিজের পরাজয় হিসেবে নিয়েছেন। তার পালিয়ে যাওয়াটাকে ভারতের বাংলাদেশ নীতির যে একটা পরাজয় হয়েছে, এখনো পর্যন্ত সেটাকে তারা গ্রহণ করতে পারছেন না। অবাক লাগে 71-এর সেই মুক্তিযুদ্ধের সময় যে সরকারকে আমরা দেখেছি, আজকে এই সরকারের ভিতরে আকাশ পাতাল পার্থক্য। আমি ভারত সরকারকে বলতে চাই, বিশ্বজিৎকে যখন হত্যা করা হয়েছিল ঢাকার কোর্টের সামনে, তখন তো তোমরা তোলপাড় করো নাই। সুতরাং তোমার যে মাইনরিটির প্রতি দরদ দেখাচ্ছ, এইটা আসলে মাইনরিটির প্রতি দরদ কিনা, নাকি এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত? বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে আমরা যে অসাধারণ সাফল্য অর্জন করেছি, ফ্যাসিস্ট স্বৈরাচারের পতন ঘটিয়েছি, তারই প্রতিক্রিয়া হিসেবে তুমি এটা করছো। লিখিত বক্তব্যে ডক্টর কামাল হোসেন বলেন, ছাত্র জনতা প্রমাণ করেছে এই দেশ কোনো স্বৈর শাসকের নয়, এই দেশ জনগণের। কামাল হোসেনের লিখিত বক্তব্য। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।
সংখ্যালঘু হিন্দুদের ওপর কথিত নির্যাতনের অভিযোগ এনে বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতার জে.এন. রায় হাসপাতাল। শুক্রবার একাধিক ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে পশ্চিমবঙ্গের হাসপাতালটি অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেবে না বলে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। বাংলাদেশে ভারতীয় পতাকার অবমাননা এবং সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে হাসপাতাল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া জে.এন. রায় হাসপাতালের কর্মকর্তা শুভাংশু ভক্ত অন্যান্য হাসপাতালগুলোকেও একই ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এর আগে ভারতের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে বাংলাদেশি রোগী দেখা বন্ধ করেন ভারতীয় স্ত্রীরোগ বিশেষজ্ঞ ইন্দ্রনীল সাহা। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, ভারতের মিডিয়া যে ভূমিকা নিয়েছে তাতে বাংলাদেশের সাথে সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে। তিনি বলেন, বাংলাদেশ কোনো দেশের জন্য হুমকি না, তবে কোনো দেশ বাংলাদেশের জন্য হুমকি হলে সম্মিলিত মোকাবেলার কথা জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে সেমিনারের আয়োজন করা হয়। এতে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, 5 আগস্টের পরে বাংলাদেশ ভারতের সম্পর্ক কিছুটা অন্যরকম হয়েছে। এটা মেনে নিয়ে এগিয়ে যেতে হবে বলে মনে করেন তিনি। বলেন, পৃথিবীর অনেক দেশের সীমান্ত আছে, কিন্তু একমাত্র বাংলাদেশ ভারত সীমান্তে হত্যাকাণ্ড হয়। সব সীমান্তে অপরাধ হয় উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, অপরাধ হলে কি গুলি করে মানুষ মারতে হবে? ভারতীয় মিডিয়া যে ভূমিকা নিয়েছে এটা কোনো অবস্থাতেই দুটো দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সহায়ক না, প্রতিবন্ধক। এটা একটা তারা কেন করছে তারা ভালো বলতে পারবেন। এখানে আমার মনে হয় আমাদের মিডিয়ার একটা ভূমিকা নেওয়া প্রয়োজন আছে। একেবারে প্রমাণিত যে অনেকগুলি বক্তব্য তারা সম্পূর্ণ মিথ্যা দিচ্ছে, সেগুলিকে আমি মনে করি যে আমাদের মিডিয়া আরেকটু শক্তভাবে উত্থাপন করতে পারে। আমরা কারোর জন্য থ্রেট না, নিদার মিলিটারিলি নট আদারওয়াইজ। আমরা কারোর জন্য থ্রেট না, আমরা কাউকে আমাদের জন্য থ্রেট হতে দিতে পারি না। এখানেই আমাদের জাতীয় ঐক্যের প্রশ্ন এবং আমাদের সক্ষমতার প্রশ্ন। বাংলাদেশ ভারত সম্পর্ক ন্যায্যতা ও সমতার ভিত্তিতে হতে হবে বলে অভিমত সেমিনারের বক্তাদের। দেশের স্বার্থ বিকিয়ে আমাদের দল ভবিষ্যতে কখনই কোনো শক্তির সাথে আপোষ করবে না। এটা আমাদের একটা ফার্ম পলিসি। যারা এখন তরুণ ছাত্রছাত্রী যারা আছেন তাদের কাছে আমার দলের তরফ থেকে, আমার পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের তরফ থেকে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমাদের দল জাতীয় স্বার্থে ন্যূনতম কোনো বিষয় কম্প্রোমাইজ করবে না। আমাদেরকে যদি ওই পর্যায়ে যেতে হয় দেন আমাদের ক্রেডিবল ডেটারেন্স থাকার কথা। এই কথাটা আমি বলার চেষ্টা করি অনেকে, যে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের ব্যাপারে আমি 5 বছর আগে থেকে বলছি, এই সামরিক প্রশিক্ষণটা 6 মাস থেকে 2 বছর পর্যন্ত হওয়া উচিত এবং এটাকে শুধু আমাদের সীমান্ত রক্ষা করা না, আমাদের ডোমেস্টিক অনেক ইস্যুজও এটা হেল্প করবে। আমাদের ফ্লাড, আমাদের ডিজাস্টার, আমাদের ম্যানেজমেন্ট, ট্রাফিক ইস্যুজ, সিভিল ডিসঅর্ডার, লট অফ থিংস তারা এটা ট্রেইনড হবেন এবং তারা কাজ করবেন। বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় দাসের বিচার আইন অনুযায়ী হবে উল্লেখ করে তারা বলেন, এ নিয়ে ভারতের কথা বলার কিছু নাই। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি নেতারা বলেছেন, বর্তমান সরকার যদি ভালোভাবে বিদায় নিতে চায় তাহলে তাদের দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা উচিত। আর মূল সংস্কারগুলো করবে একটি নির্বাচিত সরকার। অন্তর্বর্তী সরকারের মেয়াদ কখনো অনির্দিষ্টকালের জন্য হতে পারে না বলে মন্তব্য করেন তারা। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনার সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে নানা ষড়যন্ত্র করছে পতিত স্বৈরাচারের দোসররা। এসব ষড়যন্ত্র ধূলিসাৎ করে দিয়ে বর্তমান সরকারের উচিত গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা। এই সরকার সাময়িক সরকার, এরা তো অনির্দিষ্টকালের জন্য থাকতে পারে না। তাই তাদের যদি সফলভাবে বিদায় নিতে হয় তাহলে এদেশে জনগণের যে প্রত্যাশা, সংস্কার শুরু করবে, পরবর্তী জনগণের নির্বাচিত সরকার সেটা পূরণ করবে, সেটাকে চলমান রাখবে। তাদের দায়িত্ব হচ্ছে নির্বাচনকে অগ্রাধিকার দেওয়া। অনেক দাবি নিয়ে হঠাৎ করে কিছু লোক দাবি আদায়ের জন্য সংগ্রামে নামছে। একটু গভীরভাবে দেখলে দেখা যায় যে পিছনে হচ্ছে ওই পতিত সরকারের লোকেরা এবং তারা গ্রেপ্তার হচ্ছে। চট্টগ্রামে হিন্দু সম্প্রদায়ের পক্ষে আন্দোলন, সেখানে যখন অ্যারেস্ট করা গেল তখন দেখা গেল পতিত সরকারের লোকরা অ্যারেস্ট। অতএব তারা ষড়যন্ত্র করছে।
দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের মূল হোতা যিনি বলেছিলেন শেখ মুজিবের মেয়ে পালায় না, কিন্তু তার 2-1 দিনের মধ্যেই দেখা গেল সে পালিয়ে গিয়েছে এবং পালিয়ে এখন ষড়যন্ত্র করছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক আলোচনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক বলেন, পতিত স্বৈরাচার ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান তিনি। বাংলাদেশে নির্বাচনের রোড ম্যাপ দিতে হবে। বাংলাদেশে যে অপতৎপরতা শুরু করেছে এরা, এদেরকে রুখে দিতে হলে জনপ্রতিনিধি সরকারের দরকার। এদেরকে রুখতে হলে প্রশাসনকে শক্ত হাতে হ্যান্ডেল করতে হবে। দেশের চলমান সংকট মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির নেতা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করলেও একা সরকার গঠন করবে না, সকল দল নিয়ে একটা জাতীয় সরকার গঠন করা হবে। আর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, কিছু মানুষ সংস্কার ছাড়া নির্বাচন চাইলেও সারা দেশের মানুষের প্রত্যাশা আগে সংস্কার পরে নির্বাচন। 111-এর সরকার জরুরি সংস্কারগুলো করতে ব্যর্থ হয়, মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে বলেও মনে করেন তিনি। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর ব্রাক সেন্টারে এনডিএম প্রস্তাবিত রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা শীর্ষক সেমিনারে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী সাংবাদিক ও কূটনীতিকরা। সেমিনারে বক্তারা বলেন, গণহত্যার দায়ে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে কোনোভাবেই অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত হবে না। অন্তর্বর্তী সরকারের নানা ব্যর্থতার কথাও তুলে ধরেন বক্তারা। আওয়ামী লীগকে আগামী নির্বাচনে কোনো সুযোগ দেওয়া যাবে না। গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এখানে আমির খসরু মাহমুদ চৌধুরী এসেছেন। আমরা বিএনপির সাথে যারা যুগপৎ আন্দোলনে ছিলাম, তিনি আমাদের লিয়াজু কমিটির প্রধান। আমরা দৃঢ় বিশ্বাস করি বিএনপির পক্ষ থেকে স্পষ্ট করা হবে, আগামী নির্বাচনে গণহত্যাকারী দল আওয়ামী লীগকে ন্যূনতম সুযোগ দেওয়া যাবে না। একজন পুলিশ একটা ভাতের হোটেল চালু করেছে এবং সেখানে আপনি ভাত খেলে আপনার পরের দিন পত্রিকায় ছবি চলে আসে এবং ভিডিও চলে আসতে পারে। এই জিনিসগুলো আপনি কোন রিফর্মের কোন কাগজে লিখলে এখান থেকে আপনি মুক্তি পাবেন? এই ম্যাল প্র্যাকটিস থেকে আপনি কিভাবে গেট রিড অফ আওয়ার নেশনস আমরা কিভাবে করতে পারবো? বর্তমান সময়ে চতুর্মুখী সংকটের নানা প্রসঙ্গ তুলে ধরেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ভারতীয় মিডিয়ার মিথ্যাচারের বিপরীতে বাংলাদেশ সরকারের কার্যকর উদ্যোগ না থাকার প্রসঙ্গ উঠে আসে কারো কারো বক্তব্যে। আমরা একটা রিফর্ম প্রসেস এগোতে গেলেই পরে আর পারছি না। আমরা এবারে যে রিফর্ম প্রসেস আমাদের ইনিশিয়েট হলো এবং যেখানে আমরা ইন্টারিম গভর্নমেন্ট এটাকে ফ্যাসিলিটেটরের কাজ করছে, আমরা সবার কাছ থেকে চাই অনেস্ট প্র্যাকটিক্যাল ডিবেট। আমরা কোনটা ডেলিভার করতে পারবো, শর্ট টার্মে কি পারবো বা লং টার্মে কি পারবো, এবং সেই লক্ষ্যে এই যে 6টা যে মেজর কমিশন করা হয়েছে সেটা পুরো নতুন বাংলাদেশ তৈরির একটা আয়োজন আমি বলবো। আমরা আমাদের ডিমান্ডটা পলিটিক্যালি তুলে ধরছি, যে পলিটিক্যালি স্পিকিং আমরা আওয়ামী লীগকে দেখতে চাই এবং যেটা সত্যি কথা আমরা বিশ্বাস করি, একটা নির্ধারিত অল্প সময়ের ভিতরে যদি নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ এমনিও নির্বাচন করতে পারবে না, তাদের কোনো পলিটিক্যাল তাদের কোনো নমিনেশন পেপারই তুলতে পারবে না। সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের স্থিতিশীলতা ধরে রাখতে রাজনৈতিক ঐক্যের বিকল্প নেই। এই পরিবর্তনের পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে একটা বিশাল পরিবর্তন আসছে, যে আকাঙ্ক্ষা জেগেছে, যে নতুন প্রজন্মে যে আকাঙ্ক্ষা জেগেছে, এই আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে আগামী দিনে কেউ রাজনীতি করতে পারবে আমি মনে করি না। যে নির্বাচনের পরবর্তী সময়ে যদি জনগণ রায় দেয় তাহলে বিএনপি একা সরকার গঠন করবে না, বিএনপি একটা জাতীয় সরকার গঠন করবে এবং যাদেরকে নিয়ে আমরা 31 দফা করেছি আমরা সবাই মিলে 31 দফা বাস্তবায়ন করব। জাতীয় পার্টি দেশের রাজনীতিকে ধ্বংস করেছে উল্লেখ করে এই দলটির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা দেখতে চান কেউ কেউ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বঙ্গবন্ধু এভিনিউয়ে 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আসামিদের ডেথ রেফারেন্স আপিল ও জেল আপিলের ওপর হাইকোর্টের রায় আগামীকাল জানা যেতে পারে।
আজ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায় বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রবিবারের কার্যতালিকায় রায়ের জন্য রয়েছে। এর আগে হাইকোর্টের একই বেঞ্চ ২১ নভেম্বর আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি গ্রহণ শেষ করেন। সেদিন আদালত মামলা দুটি রায়ের জন্য অপেক্ষমান রাখেন। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় করা মামলায় ২০১৮ সালের ১০ অক্টোবর ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১ রায় দেন। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ ১৯ জনের মৃত্যুদণ্ড দেয়া হয়। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ১৯ জনের যাবজ্জীবন ও ১১ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন বিচারিক আদালত। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স আসামিদের আপিল ও জেল আপিলের ওপর হাইকোর্টে গত ৩১ অক্টোবর শুনানি শুরু হয়। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বাংলার আকাশে কিছু শকুন ঘুরে বেড়াচ্ছে, তির্যক দৃষ্টি রাখতে হবে যেন কোনো শকুন মাটিতে নামতে না পারে। বিকেলে সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এক কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন। ছাত্র জনতার রক্তের বিনিময়ে স্বৈরাচার বিদায় নিয়েছে উল্লেখ করে ডাক্তার শফিক বলেন, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে যেন বাংলার মাটিতে স্বৈরাচার আর দাঁত বসাতে না পারে। আগামীতে একটি সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণ করতে চান জানিয়ে তিনি বলেন, সমাজের প্রতিটি মানুষের অধিকার নিশ্চিত করতে চায় তার দল। দীর্ঘ ১৭ বছর পর জামাত ইসলামের রাজধানী নামে খ্যাত সাতক্ষীরার এক কর্মী সমাবেশে ব্যাপক জনসমাগম হয়। আমরা এই দেশটাকে পৃথিবীর একটা শ্রেষ্ঠ দেশ বানাতে চাই ইনশাআল্লাহ। কিন্তু আমাদের আকাশে আজকের মেঘের কথা বলছি না, কালো শকুন এখনো ঘোরাফেরা করতেছে। এই শকুনের দিকে তির্যক দৃষ্টি রাখতে হবে। কোন শকুনকে মাটিতে নামতে দেওয়া যাবে না। আপনারা টের পাচ্ছেন মাঝে মধ্যে ফুসফাস। হ্যাঁ, আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি, ওরা আমাদের ধৈর্যের সুড়সুড়ি দেয় যেন আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে তাদের মতো কাণ্ড জ্ঞানহীন আমরা কিছু করে বসি। ওরা বলেছিল আওয়ামী সরকারের পতন হলে মাত্র 2 দিনে 5 লক্ষ মানুষ প্রতিপক্ষের লোকেরা খুন করে ফেলবে। এটা কি বাংলাদেশে হয়েছে? কেন হয় নাই? ওরা কাণ্ডজ্ঞানহীন অপদার্থ ছিল, কিন্তু জাতি অত্যন্ত কাণ্ডজ্ঞান সম্পন্ন। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় ৩১ জনের বিরুদ্ধে মামলা করেছেন তার বাবা জামাল উদ্দিন। এছাড়া আদালতে আইনজীবী ও পুলিশের ওপর হামলা ভাঙচুরের অভিযোগে ১১৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন নিহত সাইফুলের ভাই। শনিবার সকালে নগরীর কোতোয়ালি থানায় মামলা দুটি দায়ের করা হয়। এর আগে চট্টগ্রাম আদালত চত্বরে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় ৭৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১,৪৭৯ জনকে আসামি করে মামলা দায়ের করে পুলিশ। গত মঙ্গলবার চট্টগ্রাম আদালতে ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাসের জামিন নামঞ্জুর করার পর সহিংসতায় নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে কারোরই অস্তিত্ব রাখবে না শেখ হাসিনা ও তার দোসররা, বলেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সকালে ময়মনসিংহে শহীদ পরিবারে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। সার্জিস বলেন, খুনি হাসিনা এবং তার দোসররা সব দিক দিয়ে চেষ্টা করছে যেন এ সরকার সফল না হয়। যে স্বপ্ন ও স্পিরিট নিয়ে অভ্যুত্থান হয়েছে তা রক্ষা করতে হবে। অভিযোগ করেন, অনেক শহীদ পরিবার রয়েছে যাদের সন্তানকে দাফন করতে দেয়া হয়নি, তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। খুনি হাসিনা এবং তার দোসররা সব দিক দিয়ে চেষ্টা করছে আমরা যেন সফল না হই, এবং কোনোভাবে যদি আমরা ব্যর্থ হই, আমরা যারা এখানে রয়েছি কারোরই অস্তিত্ব খুনি হাসিনা রাখবে না। ওই 5ই আগস্টের আগে যেমন এমন অনেক শহীদ পরিবার রয়েছে ঠিকমতো দাফন করতে দেওয়া হয় নাই, বাড়িতে থাকতে দেওয়া হয় নাই, থানায় হয়রানি করা হয়েছে, আবার যদি খুনি হাসিনা দোসররা আসে একই কাজ করা হবে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুতে ভারতকে 3টি শর্ত দিয়েছে পাকিস্তান। ভারতীয় মিডিয়ার দাবি, এই 3 শর্ত মানলেই হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে ছাড় দিতে প্রস্তুত পাকিস্তান। শুক্রবার আইসিসি বোর্ড ভার্চুয়াল মিটিং করলেও সেখানে দুই দেশের কঠোর অবস্থানের জন্য কোনো সিদ্ধান্ত ছাড়াই 15 মিনিটেই শেষ হয়েছে সভাটি। যদিও সভা শেষে পিসিবিকে বড় অঙ্কের আর্থিক ক্ষতিপূরণ দিয়ে হাইব্রিড মডেল মেনে নিতে প্রস্তাব দিয়েছে আইসিসি। পাকিস্তান সেই প্রস্তাবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না জানালেও শনিবার
শনিবার ভারতের মিডিয়া দাবি করেছে বড় অঙ্কের ক্ষতিপূরণ প্রায় 591 কোটি রুপি অর্থের সাথে আইসিসির মাধ্যমে ভারতকে 3টি শর্ত দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভারত ও আইসিসির এই শর্ত পূরণের উপরে নির্ভর করছে চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ। ভারত এই শর্ত মানলেই হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনে রাজি আছে পাকিস্তান। শর্ত 3টির প্রথমটি হচ্ছে ভারতের ভেন্যু দুবাই হতে পারে, তবে সেখানে প্রতিপক্ষ দলগুলোকে পর্যাপ্ত সুযোগ ও নিরাপত্তা দিতে হবে। দ্বিতীয়, ভারত গ্রুপ পর্ব থেকে বাদ পড়লে পরবর্তী সব ম্যাচ পাকিস্তানে হবে এবং সেমিফাইনাল ও ফাইনাল পূর্ব ঘোষিত তারিখে লাহোরে হবে। তৃতীয়ত, ভবিষ্যতে আইসিসির কোনো টুর্নামেন্ট ভারত স্বাগতিক হলে সেখানে পাকিস্তানের জন্য নিরপেক্ষ ভেন্যুতে খেলার ব্যবস্থা রাখতে হবে। ভারত ও আইসিসি এই শর্ত মানলে হাইব্রিড মডেলে পাকিস্তান রাজি। আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করে পুলিশ শক্তি ব্যবহার করছে কিনা ভবিষ্যতে তা গুরুত্ব সহকারে দেখা হবে বলে জানিয়েছেন পুলিশ সংস্কার কমিশনের সদস্য গোলাম রসুল। রাজধানীতে এক আলোচনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে বিশিষ্টজনেরা মনে করেন রাষ্ট্রের অন্যান্য সংস্থারও সংস্কার করা না গেলে শুধু পুলিশ সংস্কার করে কোনো লাভ হবে না। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। বেশ কবছর ধরেই পুলিশের ভাবমূর্তি নিয়ে ছিল নানা প্রশ্ন। জুলাই আগস্টের পর সেই প্রশ্ন আরো বড়সড় হয়ে সামনে এলো। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে রাজধানীর সিরডাপে 53 বছরেও পুলিশ কেন জনবান্ধব হতে পারেনি, পুলিশ সংস্কার কেন, কোন পথে শীর্ষক মুক্ত আলোচনার আয়োজন করে হিউম্যানিটি ফাউন্ডেশন। মতামত তুলে ধরেন আলোচকরা। শুধু কি পুলিশ ফেল করেছে নাকি বাকি সবাই ফেল করেছে? রাষ্ট্রের যত মেকানিজম ছিল সবাই ফেল করেছে। পুলিশকে আমরা মাঠে পেয়েছি যে সবার দায়টাকে কাঁধে নেওয়ার জন্য। এখন সরকার যদি অবৈধ হয়, সরকার যদি অগণতান্ত্রিক হয় এবং সে যদি জনবান্ধব না হয়, তাহলে যে আদেশ দিবে সে আদেশ যদি পালন করতে সেটা তো জনগণের বিপরীতে যাবে, যার ফলে জনগণের সাথে তার বন্ধুত্ব হবে না। পদোন্নতি এবং পদায়ন নীতিমালাটাকে ঠিক করতে পারি এবং সেটাকে যদি আমরা যথাযথভাবে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমার ধারণা যে বর্তমান যে পুলিশ বাহিনী আছে সেটা অনেকাংশেই ঠিক হয়ে যাবে। সংস্কার কি শুধু পুলিশের প্রয়োজন না অন্যদেরও, সেই মত দেন তারা। কলোনিয়াল রুলস, কলোনিয়াল রেগুলেশনস আমরা তাহলে চেঞ্জ করি না কেন? পারি না, আমাদের বিদ্যায় নাই, আমাদের বিদ্যায় নাই, আমাদের ক্ষমতায় নেই, ওইটা স্বীকার করতে হবে আর কি। আর বড় জিনিস যেটা এই সমাজে যেটা বিভাজন যেটা সৃষ্টি হয়েছে, বিভাজিত সমাজে কিন্তু ল এনফোর্সমেন্ট করা বড় ডিফিকাল্ট। যাবৎকাল পর্যন্ত আমাদের বিচার বিভাগ বলেন, আমাদের প্রশাসন বলেন বা পুলিশ বিভাগ বলেন, এখানে হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্য চলে থাকতে বা রাজনৈতিক ব্যক্তির ইচ্ছায় উচ্চ পদে, ইভেন আমাদের আর্মিতেও রাজনৈতিক ব্যক্তির ইচ্ছায় উচ্চ পদে পদায়ন করা হয়েছে। এভাবে যদি একটা দেশ যদি চলে, ওই দেশের কোনো ভবিষ্যৎ নাই। তবে এবার পুলিশ সংস্কারে বেশ কিছু বিষয় শক্তভাবে পালনের নির্দেশ থাকবে জানান কমিশন সদস্য। বল প্রয়োগের সাথে সংযুক্ত যে অস্ত্র, গোলা বারুদ বা মেকানিজম ডেভেলপ করলো, এই প্রক্রিয়াতে যারা থাকে, মন্ত্রণালয় থেকে শুরু করে, গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে, রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে, তাদেরকে কিভাবে এই অংশে জবাবদিহি করা যায়, সেই জায়গাগুলো মনে হয় আমরা নতুন করে আরো বেশি আলোচনা করতে পারি। এইসব ক্ষেত্রে জনগণকেও সচেতন হওয়ার পরামর্শ আলোচকদের। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ মাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা শেখ হাসিনার পতন নিশ্চিত করেছে এমন মন্তব্য করেছেন ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম। বলেন, গণমাধ্যমের কণ্ঠরোধ কোনো সরকারের জন্য সুফল বয়ে আনে না। বিকেলে ডেইলি স্টার সেন্টারে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ইতিহাস তুলে ধরতে ৩৬ জুলাই ছবি প্রদর্শনীর আয়োজন করে দ্য ডেইলি স্টার। ছাত্র জনতার প্রতি বিশেষ সম্মান জানানোর জন্যই এই আয়োজন। গণঅভ্যুত্থানের সময় ডেইলি স্টার কিভাবে সংবাদ প্রকাশ করেছে, সম্পাদকীয় নীতি সংশ্লিষ্ট বিভিন্ন লেখা প্রকাশ, সেগুলো প্রদর্শিত হয়েছে। সংবাদকর্মীদের সাহসী ভূমিকাও প্রকাশ পেয়েছে প্রদর্শনীতে। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সদস্যরা নানা ঘটনার স্মৃতি তুলে ধরেন। আগামীকাল ১ তারিখ থেকে ৭ ডিসেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে ৩৬ জুলাই নির্ভীকদের অভিবাদন আলোকচিত্র, ভিডিও এবং সংবাদ প্রতিবেদনের প্রদর্শনী। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। গণহত্যার আসামিকে নিয়ে বেশি না খেলতে দিল্লিকে আহ্বান ঢাকার রাজনীতিকদের। বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়ার প্রতিনিয়ত মিথ্যাচারে ক্ষোভ।
সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে বাংলাদেশিদের চিকিৎসা দেবে না কলকাতার জে.এন. রায় হাসপাতাল সম্পর্কে নেতিবাচক প্রভাবের শঙ্কা পররাষ্ট্র উপদেষ্টার। ভালোভাবে বিদায় চাইলে সরকারকে দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেওয়ার আহ্বান বিএনপির। সংস্কারের আগে নির্বাচন মানবে না তরুণ প্রজন্ম, বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বাংলার আকাশে শকুন উঠছে, বলেছেন ডাক্তার শফিক। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে কারো অস্তিত্ব রাখবে না শেখ হাসিনা, বলেছেন সার্জিস। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।